Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, তোমাদের WEP এবং KP স্পেশাল যে ক্লাস চলছে, জিকে রিভিশন ক্লাস, আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক আমরা কভার করব। প্রথমে আমরা করব মধ্যযুগের ইতিহাসের কিছুটা অংশ এবং তারপরে আমরা করব বিভিন্ন প্রণালী সম্পর্কে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সমস্ত ভিডিওটা দেখবে এবং তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমাদের চলছে ক্লাস নাম্বার 4। চলে আসি প্রথম প্রশ্ন। ভারতে প্রথম আরব আক্রমণ পরিচালনা করেন কে? ভারতে প্রথম আরব আক্রমণ পরিচালনা করেন মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন কাসিম, আলাউদ্দিন খিলজি না তুগলকরা? তাহলে প্রথম কিন্তু যদি বলে আরব থেকে কারা আক্রমণ করেছিল, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে তোমার মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে, পাশে আমি লিখে দিচ্ছি 712 খ্রিস্টাব্দে তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। এটাও পরীক্ষা আসতে পারে, 712 AD, আফটার ডমিন। তারপরে মোহাম্মদ বিন কাসিম কোন স্থানে প্রথম আক্রমণ করেছিলেন? তাহলে বিন কাসিম তো আরব থেকে আক্রমণ করলো, তো কোথায় আক্রমণ করেছিল প্রথম? অপশন বলছে যে সিন্ধ, গুজরাট, তারপরে বলছে পাঞ্জাব নাকি দিল্লি। তো প্রথমে কিন্তু বিন কাসিম সিন্ধ অঞ্চলে আক্রমণ করেছিল। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম কোন দেশের সেনাপতি ছিলেন? 3 দাগের প্রশ্নটা উত্তর তোমরা করবে ইরান, তুরস্ক, আরব নাকি আফগান। তো মোহাম্মদ বিন কাসিম আরবের সেনাপতি ছিলেন। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আরব আক্রমণ সম্পর্কে আমরা পড়াশোনা করছি। মোহাম্মদ বিন কাসিম তিনি ছিলেন আরবের সেনাপতি। আচ্ছা, ভারতে প্রথম মুসলিম শাসনের সূচনা কোন বছর হয়? তাহলে মুসলিম শাসন মানে মুসলিম আক্রমণ যেহেতু হলো এই বিন কাসিমের 712 সালে, তাহলে 712 সাল থেকে আমি বলবো যে ভারতে মুসলিম শাসনের কিন্তু সূচনা হয়েছিল। তারপরের কোশ্চেনগুলো তোমরা দেখো কি বলছে। মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি, তাহলে বিন কাসিমের পরবর্তীতে কিন্তু মোহাম্মদ ঘুরির আক্রমণ হয় ভারতে। একটু আগে তোমরা দেখলে আরব আক্রমণ, তার মানে কি এই যদি ভারতের ম্যাপটা হয়, তোমরা এই দিকে কিন্তু আরব কান্ট্রিগুলো পাবে আর উপরের দিকে পাবে আফগানিস্তান, তাই না? তাহলে আরব থেকে আক্রমণ হয়েছিল কার? বিন কাসিমের। আর আফগানিস্তান থেকে আক্রমণ হয়েছিল কার? আফগানিস্তান থেকে আক্রমণ হয়েছিল কিন্তু এই মোহাম্মদ ঘুরির কিন্তু। ঠিক আছে, এবং প্রথম কোন রাজাকে পরাজিত করেন এইটাই বলছে। ঠিক আছে, কোশ্চেন এখানে মোহাম্মদ ঘুরি প্রথম কোন রাজাকে পরাজিত করেন। আচ্ছা, মোহাম্মদ ঘুরি যখন প্রথমে ভারতে আক্রমণ করেন, পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেছিলেন। তো সে পৃথ্বীরাজ চৌহানের সাথে ওর কিন্তু দুটো যুদ্ধ হয়। ঠিক আছে, একটা তরাইনের প্রথম যুদ্ধ, একটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতে যায়। তো বলছে যে প্রথম কোন রাজাকে পরাজিত করেন, তাহলে উত্তর বলছে পৃথ্বীরাজ চৌহান, রাজা সাঙ্গ নাকি রাজা জয়চাঁদ নাকি হেমচন্দ্র। তাহলে তুমি উত্তর দেবে পৃথ্বীরাজ চৌহান। এর পিছনে একটা কাহিনী আছে। মোহাম্মদ ঘুরি যখন প্রথম তরাইনের যুদ্ধে হেরে গেছিল, মানে 1191 সালের প্রথম তরাইনের যুদ্ধে হেরে যায়, এবং তারপরে কিন্তু ও অস্ত্র ফেলে দেয় এবং তার সাপেক্ষে পৃথ্বীরাজ চৌহান কিন্তু তাকে ছেড়ে দেয়। কিন্তু পরবর্তীকালে ও এই রাজা জয়চন্দ্র এর কিন্তু সহযোগিতা নিয়ে 1100
সালে দ্বিতীয়বার আক্রমণ করে এবং পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু পরাজিত করে। ঠিক আছে, রাজা জয়চাঁদ আর কেউ না, পৃথ্বীরাজ চৌহানের কিন্তু শ্বশুর। হ্যাঁ, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এর পিছনে অনেক ইতিহাস আছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি। 6 দাগের প্রশ্নটা কি বলছে? দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এই যে একটু আগে বললাম 1192, আর প্রথমটা চাইলে কি বলবে? 1191। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে দিল্লির সুলতান বংশ চলে এলো। আচ্ছা, মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করলেন, উনি ওনার সাথে 4 জন স্পেশাল দাস এনেছিলেন। হ্যাঁ, সেই 4 জন স্পেশাল দাস ছিল কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, কুবাচা, ইয়ালদজ আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই 4 জনকে এনেছিলেন, যার মধ্যে কুতুবুদ্দিন আইবককে দিল্লির এই প্রান্তে কিন্তু রেখেছিলেন, বাকি 3 জনকে 3 দিকে রেখেছিলেন। তো কুতুবুদ্দিন আইবককে যেহেতু দিল্লিতে রেখেছিলেন, তাহলে ভারতে কিন্তু পরবর্তীকালে তোমরা এই দিল্লি সালতানাতের সম্পর্কে কিন্তু পড়াশোনাটা করবে। তো এর প্রতিষ্ঠাতা কে? তাহলে আমি উত্তর দেবো কুতুবুদ্দিন আইবক। তাহলে কুতুবুদ্দিন আইবক কার দাস ছিলেন? যদি কোশ্চেন উল্টো করে জিজ্ঞাসা করে, তাহলে তুমি উত্তর দেবে মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। এর পরের প্রশ্ন কি বলছে? কুতুব মিনার কার শাসনামলে নির্মিত হতে শুরু করে? তো নির্মাণ শুরু করেছিল কুতুবুদ্দিন আইবকই কিন্তু এর নির্মাণ শুরু করেছিল। এরপরে নির্মাণ কার্য শেষ করে ইলতুৎমিশ। তারপরে গিয়েও আরো এর নির্মাণ বলতে গেলে কিছু মেরামতি চলে, সেগুলোর উপরও মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো তোমাদের এইটুকু পড়লেই হয়ে যাবে, কুতুব মিনার কার শাসনামলে শুরু হয়েছিল? কুতুবুদ্দিন আইবক উত্তর করবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ। তো দিল্লির সালতানাতের যে বা সুলতানি যুগটাকে প্রথম যে বংশ, সেটা হলো দাস বংশ। তোমরা অনেকেই ট্রিক্স পড়েছো, দেখি তো শৈল, তাই তো? প্রথমে দাস বংশ, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে কি লোদি। এই সিকোয়েন্স যার মুখস্থ নেই, ঠিক আছে, এই সিকোয়েন্সটা যার মুখস্থ নেই, দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোধি, সে কিন্তু যখন তখন একটা প্রশ্নে কিন্তু ধরা পড়তে পারে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম রাজবংশ। তাহলে কি উত্তর হবে? বলবে যে আচ্ছা দেখো কত সুন্দরভাবে প্রশ্নটা এখানে জিজ্ঞাসা করেছে, তুগলক, দাস অপশানেই দিইনি। আচ্ছা, দাস বংশের আর এক নাম কি জানো? দাস বংশের আর এক নাম হলো মামলুক বংশ। মামলুক, মামলুক বংশ। তাহলে সেই অনুসারে আমার এখানকার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কত বলো? সি। সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 10 দাগের প্রশ্ন কি বলছি? ইলতুৎমিশ কোন রাজবংশের রাজা ছিলেন? ইলতুৎমিশ ছিলেন, তাহলে তুমি উত্তর দেবে মামলুক বংশের, কেননা কুতুবুদ্দিন আইবকের জামাতাই তো ছিলেন ইলতুৎমিশ, তাই না? তাহলে পরের প্রশ্নে চলে আসি, ইলতুৎমিশের কন্যার নাম কি, যিনি দিল্লির সিংহাসনে বসেন? এই যে ইলতুৎমিশের ছেলেও ছিল, মেয়েও ছিল একটা, কিন্তু ছেলেরা অযোগ্য হওয়ার কারণে সে তার উত্তরাধিকার হিসেবে তার কন্যা রাজিয়া সুলতানা তাকে কিন্তু মানে দিয়ে যান। কিন্তু পরবর্তীকালে তোমরা সবাই জানো যে রাজিয়া সুলতানা যখন ছিল, তখন মানে ওর যে ইকতেদাররা ছিল, সেই ইকতেদাররা কিন্তু ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তো সেই তাদেরকে দমন করতে ও কিন্তু গিয়েছিল সেই ইকতেদারদের দমন করতে গেছিল, এবং ফেরার সময় কিন্তু যে 40 চক্র, ইলতুৎমিশ একটা খুব বড় একটা 40 জনের একটা মানে বলবো একটা সংগঠন বানিয়েছিলেন, যেটা 40 চক্র নামে বিখ্যাত ইতিহাসে। তো সেই 40 চক্রকে পাঠানো হয় এই সুলতানাকে, রাজিয়া সুলতানাকে হত্যা করার জন্য। ঠিক আছে, তো এখানে কোশ্চেন করেছে যে ইলতুৎমিশের সেই কন্যার নাম কি, তাহলে উত্তর কি দেবে? রাজিয়া সুলতানা। 12 দাগের প্রশ্ন কি বলছে? দিল্লি সালতানাতের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? এই ছিলেন একমাত্র, এরপরে আর কেউই হয়নি, তাহলে রাজিয়া সুলতানা। ঠিক আছে,
চলে আসি তার পরের প্রশ্ন। খলজি বংশের প্রতিষ্ঠাতা, তাহলে দাস হয়ে গেল, দাস থেকে এই কটাই প্রশ্ন ছিল। তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে সৈয়দ, তারপরে লোদি, তাই তো? তাহলে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক নাকি বলবন? তো খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন খলজি, অপশন এ হলো সঠিক উত্তর কিন্তু, হ্যাঁ এখানে। আচ্ছা, এই জালালউদ্দিন খলজিকে তোমরা সবাই জানো যে আলাউদ্দিন খলজি হত্যা করেন এবং তারপরে কিন্তু সিংহাসনে বসেন। আলাউদ্দিন খলজির রাজধানী কোথায় ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন দিয়েছে আগ্রা, দিল্লি, লাহোর না দৌলতাবাদ। তো এর উত্তর হবে দিল্লি। ঠিক আছে, আলাউদ্দিন খলজির রাজধানী ছিল দিল্লি। এবং দিল্লির এই আলাউদ্দিন খলজির সময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা মনে রাখবে, প্রায় 6বার মতন মঙ্গল আক্রমণ হয়েছিল, হ্যাঁ। এবং সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয় যদি কোশ্চেন জিজ্ঞাসা করে কোন সালতানাতের আমলে, উত্তর হবে আলাউদ্দিন খিলজির আমলে। ঠিক আছে, এই মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই আলাউদ্দিন খিলজি একটা দুর্গ নির্মাণ করেন, বা তুমি একটা বলতে পারো রাজধানী শহর নতুন তৈরি করেন, যার চারপাশে খুব সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা ছিল। তো এই দুর্গটার নাম কি? সিরি। মনে রাখবে কিন্তু, এটার উপরে কোশ্চেন ভীষণ আসতে পারে পরীক্ষায়, সিরি ফোর্ট। ঠিক আছে, নেক্সট দিন আমি এর উপরে কোশ্চেন রাখবো প্রয়োজন হলে। আলাউদ্দিন খলজির সময় কে দক্ষিণ ভারত অভিযান পরিচালনা করেন? আচ্ছা, আলাউদ্দিন কিন্তু মানে খুবই একজন বীরত্বের পরিচয় দিয়েছিলেন যখন কিনা জালালউদ্দিন খলজি মানে সিংহাসনে ছিলেন সেই সময়। আর আলাউদ্দিন খলজি কোন একটা অঞ্চলের, কারা অঞ্চলে, একটু মনে রেখো, কারা অঞ্চলের ইক্তেদার ছিল কিন্তু, হ্যাঁ, আলাউদ্দিন খলজি। তো এই আলাউদ্দিন খলজি কিন্তু দক্ষিণ ভারত লুট করে এনেছিল এবং তার পরবর্তীকালে আলাউদ্দিন খলজি একজন দাস ও নিয়ে আসে। ঠিক আছে, 1000 দিনার দিয়ে, 1000টা স্বর্ণ মুদ্রা দিয়ে। তাই সেই দাসের নামকে বলা হয় 1000 দিনার। সেই দাস কে ছিলেন? সেই দাস ছিলেন মালিক কাফুর। আর এই আলাউদ্দিন খলজির সময় কে দক্ষিণ ভারতকালে অভিযান পরিচালনা করেন? তার উত্তর কিন্তু হবে সেই দাস, অর্থাৎ মালিক কাফুর, যাকে কিন্তু আলাউদ্দিন নিজের থেকেও বেশি ভরসা করতো, তাই তো? আমরা এগুলো দেখেছি। 16 নম্বর প্রশ্ন কি বলছে? তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? দাস, খলজি, তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলো ফিরোজ শাহ তুগলক না গিয়াসউদ্দিন তুগলক না মোহাম্মদ তুগলক না বলবন? তাহলে 16 দাগের উত্তর কি হবে? গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন তুগলক। চলে আসি তার পরের প্রশ্ন। তুগলক বংশের যদি তুমি বলো যে সব থেকে গুরুত্বপূর্ণ শাসনকাল, তাহলেই হবে মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা বলে থাকি। ইনি কিন্তু খুবই মানে পড়াশোনায় খুবই এক্সপার্ট ছিলেন এবং এর সময় একজন ভারতে এসেছিলেন যার নাম হলো ইবান বাতুতা। তো এরা দুজনেই কিন্তু খুবই শিক্ষিত ব্যক্তি ছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক কোন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের কোন পরিকল্পনা? মোহাম্মদ বিন তুগলক মোট 5টা পরিকল্পনা কিন্তু নিয়েছিল, যার মধ্যে অনেকগুলোই সবকটাই ব্যর্থ হয়েছিল। বলছে যে কোন পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল? কৃষি সংস্কার, রাজধানী স্থানান্তর, জল ব্যবস্থা নাকি কর নীতি? তাহলে 17 দাগের উত্তর হবে রাজধানী স্থানান্তর। কেননা এই মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে ওর রাজধানী কিন্তু স্থানান্তর করার চেষ্টা করেছিল, ঠিক আছে, দক্ষিণ ভারতে অভিযানের জন্য বা দক্ষিণ ভারতে কন্ট্রোল করার জন্য। কিন্তু সেই রাজধানী স্থানান্তর তার কিন্তু মানে ভুল ডিসিশন বলে পরবর্তীকালে প্রমাণিত হয়। দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন কে? তাহলে এই যে প্রশ্ন তার পরেরটাই বলে দেবে, মোহাম্মদ বিন তুগলক বা পাগলা রাজা। তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, বলবন না আলাউদ্দিন খিলজি? তাহলে 19 দাগের উত্তর কি হবে? তুগলক বংশের শেষ শাসক তাহলে ফিরোজ শাহ তুগলক। এও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন মানে শাসক ছিলেন তুগলক বংশের, ফিরোজ শাহ তুগলক। এর সম্পর্কে আমরা পরবর্তীকালে অনেক প্রশ্ন হয়তো রাখবো আমাদের এমসিকিউতে। ঠিক আছে, তো সবাই কিন্তু প্রত্যেকে এই ভিডিওগুলো যেগুলো চলছে সেটা কিন্তু অবশ্যই প্রতিদিন
তোমরা ভিডিওগুলো কিন্তু কভার করার চেষ্টা করবে, ঠিক আছে। সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ, তাহলে দাস খলজি তুগলক সৈয়দ চলে এলো। হ্যাঁ, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান, বলবন, লোদি খান না ফিরোজ তুগলক? তাহলে উত্তর হবে খিজির খান। 20 দাগের উত্তর হবে খিজির খান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে পরীক্ষায়। আর লাস্ট বংশ আমরা চলে আসছি লোদি বংশ। তো লোদি বংশ বলছে যে এই বংশের প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম লোদি, বালবন লোদি নাকি বলবন নাকি বহলুল লোদি? তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে হবে? বহলুল লোদি। অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। কোন যুদ্ধে দিল্লি সালতানাতের অবসান ঘটে? তাহলে দিল্লি সালতানাতের অবসান মানে তুমি বুঝতেই পারছো লোদি বংশের অবসান। আর লোদি বংশের শেষ শাসক যদি তুমি বলো তাহলে তার নাম ছিল ইব্রাহিম লোদি। আর আমরা ইতিহাস পড়তে গেলে সবাই জানি যে 1526 সালে, ঠিক আছে, 1526 সালে এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল প্রথম পানিপথের যুদ্ধে কে? বাবর। বাবর পরাজিত করেছিল। আর তারপরেই কিন্তু ভারতে সালতানাত এর অবসান ঘটে এবং মুঘল যুগের কিন্তু সূচনা ঘটে, ঠিক আছে। তাহলে কোন যুদ্ধে দিল্লি সালতানাতের অবসান ঘটে? তাহলে উত্তর হবে আমার পানিপথের প্রথম যুদ্ধ। এবার তার পরের প্রশ্নই সহজ, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? উত্তর হবে 1526। দেখো এগুলো কিন্তু একটু সহজ প্রশ্ন, কিন্তু এগুলোই আসবে তোমাদের বেঙ্গল পুলিশে, ঠিক আছে, বা কলকাতা পুলিশে, ঠিক আছে। ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসতে হবে কিন্তু এখানে। আচ্ছা, বাবরের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, না কভার করলে হয়ই না, যেহেতু এখান থেকে প্রশ্ন খুব আসে ইতিহাসে। এক হলো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ, 1527 সালে খানোয়ারের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঠিক আছে। এই খানোয়ার যুদ্ধ বাবর আর কে ছিল এগেইনস্টে? রানা সংঘ, রানা সংঘ, ঠিক আছে। তারপরে 1528 সালে, পর পর দেখো প্রতি বছর একটা করে যুদ্ধ করছে জানো, চান্দেরি, চান্দেরির যুদ্ধ 1528 সালে। চান্দেরির যে যুদ্ধ এটা কিন্তু মেদিনী রায়ের বিপক্ষে করেছিল, মেদিনী রায়, মেদিনী রায়। তারপরে 1529 সালে, 1529 সালে ঘরঘরা, ঘরঘরার যুদ্ধ, তাহলে বা ঘাগরার যুদ্ধ, এটা 1529 সালে, এটা আফগানদের বিরুদ্ধে, আফগানদের বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে এই তিনটে প্রশ্ন তোমাদেরকে এক্সট্রা ভাবে রেডি করতে হবে এখানে, তার কারণ হলো পরীক্ষায় এই তিনটে থেকে আসবে। বাবর, খানুয়া, প্রথমে পানিপথ, পানিপথ তারপরে খানুয়া, তারপরে চান্দেরি, তারপরে ঘরঘরা। মানে বাবর প্রথমে এলো পানি মানে হলো জল খেলো, তারপরে খানা মানে খাবার খেলো, তারপরে চান্দেরি মানে চাঁদা তুললো, এবং তারপরে লাস্টে ঘরঘরা মানে কি বলবো, ঘরে ফিরে গেল, চাঁদা তুলে ঘরে ফিরে গেল, এইভাবে মনে রাখলে হতে পারে। তারপরে 24 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, প্রথম পানিপথের যুদ্ধে কার পরাজয়ে দিল্লি সালতানাতের অবসান ঘটে? তাহলে এটা উত্তর তো তোমরা বলতেই পারবে, ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের পর ভারতে কোন রাজবংশের সূচনা ঘটে? মুঘল রাজবংশের সূচনা ঘটে কিন্তু, ঠিক আছে। তাহলে 25টা প্রশ্ন হয়ে গেল। এইবার যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো মূলত প্রণালীর উপরে, এবং তোমাদের পাশে চিত্রটা কেন দিয়ে দিয়েছি তার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো চিত্রটা যার যত বেশি মনে থাকবে তার সে কিন্তু তত ভালো এমসিকিউ গুলো পরীক্ষায় অ্যাটেম্প করতে পারবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, পক প্রণালী কোন দুটো দেশের মধ্যে অবস্থিত, বা কোন দুটো দেশকে আলাদা করছে পক প্রণালী? তাহলে পক প্রণালী তোমরা দেখলেই বুঝতে পারবে এটা তো ভারতের ম্যাপ আর এটা হলো শ্রীলঙ্কার ম্যাপ।
আর এই যে পক প্রণালী, তাই না, এই যে এটা হলো পক প্রণালী। যে পক প্রণালী যতক্ষণ দেখে নিলে, তাহলে গলফ অফ মান্নারটাও এখানে দেখে রাখো। হ্যাঁ, তাহলে দুটো প্রশ্ন আসতে পারে, পক প্রণালী আর গলফ অফ মান্নার কোথায় অবস্থিত? ভারত আর শ্রীলঙ্কার মাঝে। তাহলে প্রথম উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী কোন দুটো দেশকে আলাদা করেছে? ভারত ও শ্রীলঙ্কা। তার পরের প্রশ্ন, মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালাক্কা প্রণালী কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এর জন্যই এটা দেয়া হয়েছে তোমাদের মানে এখানে। তো মালাক্কা প্রণালী তুমি দেখেই বুঝতে পারছো, এই যে মালাক্কা প্রণালী, তাই তো, স্ট্রেট অফ মালাক্কা। এই উপরে কোন দেশ রয়েছে? মালয়েশিয়া, আর নিচে কি আছে? সিঙ্গাপুর। সাউথ চায়না সি থেকে যদি ভারতের সাথে যোগাযোগ করতে হয় সাউথ চায়না সি এর মাধ্যমে, তাহলে কিন্তু এটাই একমাত্র পথ, ঠিক আছে, মালাক্কা প্রণালী। এর জন্য খুবই এটা ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার ক্ষেত্রে। তো মালয়েশিয়া আর সিঙ্গাপুর, তাই তো, মালয়েশিয়া আর নিচে রয়েছে সিঙ্গাপুর। এখানটাই এটা সিঙ্গাপুর বলতে এই জায়গাটা, এটা সিঙ্গাপুর, হ্যাঁ। আর ইন্দোনেশিয়া বলতে এই পুরো আইল্যান্ডটাকে বোঝায়, পুরো আইল্যান্ডটাই হলো ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়ার এই যে যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুমাত্রা দ্বীপ। তাহলে আমি উত্তর করব এই যে মালাক্কা প্রণালীটা, এটা হলো উপরে মালয়েশিয়া আর নিচে হলো ইন্দোনেশিয়া, এই দুটোর মাঝে কিন্তু অবস্থিত, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া। অপশন এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটো মহাসাগরকে যুক্ত করেছে? বা কোন দুটো, তোমরা বলতে পারো কোন দুটো মহাদেশকে পৃথক করেছে? তাহলে উপরে দেখছে ইউরোপ আর নিচে কি রয়েছে? আফ্রিকা, এদেরকে পৃথক করেছে। আর কোন দুটো মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক আর হলো এইদিকে কি ভূমধ্য মহাসাগর, তাই তো, একে কিন্তু যুক্ত করেছে এই জিব্রাল্টার প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, যেটা বারবার কিন্তু পরীক্ষা আসে। তাহলে অপশন কোথায় আছে? অপশন বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার, তাই তো, অপশন বি হলো সঠিক উত্তর, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। তো তিনের এ দাগের প্রশ্নের উত্তর দাও। বলছে যে কোন প্রণালীকে ভূমধ্যসাগরের চাবিকাঠি, মানে ভূমধ্যসাগরে যদি তোমাকে প্রবেশ করতে হয় মানে আটলান্টিক মহাসাগর থেকে, তাহলে এই চাবির মাধ্যমে খুলবে, তাহলে সেটা উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। বারবার আসে পরীক্ষায়, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে চার দাগের প্রশ্ন, বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত? গ্রিস, তুরস্ক। বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত? বসফরাস প্রণালী গ্রিস, তুরস্ক, বুলগেরিয়া না সিরিয়াতে? তুরস্কতে অবস্থিত। নট সো ইম্পর্টেন্ট, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এর উপরে কোনো চিত্র তোমাদের দেয়া নেই এখানে। পাঁচ দাগের প্রশ্ন কি বলছে, বেরিং প্রণালী কোন দুটি দেশকে আলাদা করে? ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন, ঠিক আছে। বেরিং প্রণালী যুক্তরাষ্ট্র, চিত্রতে আগে বুঝিয়ে দিই বেরিং প্রণালীটা কোথায় আছে। দেখো, এই হলো রাশিয়া আর এই হলো কানাডা, তাই না, এটা কানাডা। তাহলে আর নিচে রয়েছে ইউএসএ, আমেরিকা। কানাডার নিচে তোমরা সবাই জানো ইউএসএ, আমেরিকা রয়েছে। আর এই যে যে পোর্শনটা ছিল, দেখো এই যে পোর্শনটা, এইটা আগে রাশিয়ারই ছিল, পরবর্তীতে রাশিয়া কিন্তু এটা আমেরিকার কাছে বেচে দেয়। তাহলে এটা এখন দেখো ইউনাইটেড স্টেট লেখা রয়েছে, আলাস্কা, তাই না। আলাস্কা কার এখন অংশ? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে আমি বলবো যে এর মাঝে কি রয়েছে? এই যে বেরিং প্রণালী, খুব গুরুত্বপূর্ণ। বেরিং প্রণালী কোথায় অবস্থিত? আমি বলবো উত্তর রাশিয়ার আর ইউএস এর মাঝে। ইউএস এর কোন অংশ, রিজিয়ন? আলাস্কা। সেটাও তুমি চাইলে, যদি চাই তাহলে সেটাও উত্তর করে দিতে পারবে। তাহলে যুক্তরাষ্ট্র আর কি রাশিয়া, মানে অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি বলছে, সুন্দা প্রণালী কোন দেশের অন্তর্গত? সুন্দা প্রণালী, তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স নাকি ভিয়েতনাম? ছয় দাগের উত্তর হবে ইন্দোনেশিয়া, অপশন এ হলো সঠিক উত্তর, সুন্দা প্রণালী। মোজাম্বিক প্রণালী কোন দুটি স্থানের মাঝে অবস্থিত? দেখেই বুঝতে পারছো, আফ্রিকার মোজাম্বিক আর মাদাগাস্কারের মাঝে কিন্তু এটা অবস্থিত। বাব এল মান্ডেব প্রণালী কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, বাব এল মান্ডেব, এই যে দেখেই বুঝতে পারছো
যে এটা হলো লোহিত সাগর আর এটা হলো গালফ অফ এডেন, এডেন উপসাগর, এর মাঝে কিন্তু এই বাব এল মান্ডেব অবস্থিত। আচ্ছা, এটাকে না, এই বাব এল মান্ডেবকে তোমাদের অশ্রুর দরজাও বলা হয়, হ্যাঁ, গেট অফ টিয়ার্স বা অশ্রুর দরজাও বলা হয়। তার কারণ হলো যখন কিনা এই আফ্রিকান কান্ট্রি থেকে আরব কান্ট্রিতে, আরব পেনিনসুলায় যখন ইমিগ্রেশন হচ্ছিল, তখন প্রচুর মানুষ কিন্তু এখানে ডুবে মারা যায় ওর জন্য। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? লোহিত সাগর এবং এডেন উপসাগর। কূপ প্রণালী কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি না পাপুয়া নিউগিনি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, আর একটা, হ্যাঁ, 9 উত্তর হবে নিউজিল্যান্ড। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 দাগের প্রশ্ন কি বলছে? ডোভার প্রণালী কোন দুটি দেশকে আলাদা করে? এটাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, মরক্কো, ইতালি, গ্রিস না জার্মানি, নেদারল্যান্ড? উত্তর হবে ইংল্যান্ড আর ফ্রান্স। তো আজকে এই কটাই প্রশ্ন ছিল। যারা অ্যারিথমেটিক বুক পারচেস করার জন্য আমার সাথে যোগাযোগ করছো, তারা অবশ্যই 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কিন্তু পরবর্তীতে গাইড করে দেওয়া হবে। আমি বারবার বলছি, এই একটা বই তুমি যদি ভালো করে একটু শেষ করো, তাহলে তোমার আর কোনোদিন অঙ্কে আর ফিরে তাকাতে হবে না, এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবং বইটা যেহেতু কালকে থেকে সকলে সংগ্রহ করা শুরু করবে, তারপর থেকেই কিন্তু আমি বইয়ের সমস্ত কোশ্চেনের উপর ডেইলি আমি কিন্তু সব প্রশ্নের সমাধান করে দেবো, এবং শর্ট ট্রিক্স মানে এরকম না যে প্রতিটা অঙ্কের জন্য প্রতিটা সূত্র, ঠিক আছে, খুব সুন্দরভাবে কনসেপচুয়ালি তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করার টেকনিক আমি কিন্তু শিখিয়ে দেবো। বারবার বলছি, বইটা অবশ্যই কিন্তু পড়ো, আর এটা পারচেস করে পুরো বই যদি সলভ করে যাও, তোমার অ্যারিথমেটিকে কোনোদিন কোনো কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।